নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখী গৃহিণী নতুন একটা ব্লগে আমি শ্রী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে আজকের ব্লগে একটা এমন জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের সাথে বোধহয় কখনো কেউ শেয়ার করেছে বলে আমার মনে হয় না। আজ শুক্রবার আর সামনে ৩ দিন আমার হাজবেন্ডের ছুটি আছে। শনি রবি তো এমনিই ছুটি আর সোমবার ঈদের জন্য ছুটি। সো এই উইকেন্ডের জন্য আমাদের প্ল্যানিংটা ঠিক কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন যে আমি আমার ব্যালকনির পরিচর্যা কিভাবে করি, কিভাবে গাছপালার পরিচর্যা করি, আমার শুক্রবারের একটা ব্যস্ত সকাল কিভাবে কাটে এবং কিভাবে আমি বাচ্চা আর ফ্যামিলি নিয়ে সবকিছু ম্যানেজ করি। আর সব শেষে থাকবে এমন একটা জিনিস যেটা আপনারা আগে কখনো কোথাও দেখেননি। তো এই সবকিছুর জন্য শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 9:30 মতো। আর যেমন আপনারা দেখতে পাচ্ছেন আগের দিনই আমি অনেক কাচাকাচি করেছিলাম, যার জন্য প্রচুর জামা কাপড় জমা হয়ে গেছে। তো সকালবেলা ছেলেকে ঘুম থেকে ওঠার পর দুধ খাইয়ে আমরা দুজনে মিলে বসে বসে জামা কাপড়গুলোই ভাঁজ করছি। তনয় গেছে স্নান করতে, ওর বেরোতে বেরোতে যতটুকু সম্ভব আমি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করব। বাচ্চা সকালবেলা ওঠার পর সবসময় কিন্তু মার কাছাকাছি থাকতে চায়, তাই সকালের ওই ফার্স্ট আওয়ারটা আমাকে ছেলেকে সাথে নিয়ে সমস্ত কাজ করতে হয়। সো গতকাল রাত্রি থেকেই প্ল্যান প্রোগ্রাম চলছে যে এই উইকেন্ডে কোথাও একটা যাওয়া দরকার। সো অনেকগুলো প্লেস নিয়েই আমরা কনফিউজ ছিলাম, বাট লাস্টে যেটাকে চুজ করলাম সেটা হচ্ছে মায়াপুর। মায়াপুরটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কৃষ্ণনগর থেকে শ্যামনগর প্রায় 2-2.5 ঘন্টা মতো লাগে। প্লাস মায়াপুরে অনেকদিন ধরেই যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো বলে না, যতক্ষণ আর ডাক না আসে ততক্ষণ যাওয়া যায় না, ঠিক সেরকম। তো সেরকমই কিছু প্ল্যান প্রোগ্রাম করছি যে সকালবেলা নাগাদ বেরোবো আর সারাদিনটা ওখানে থেকে সন্ধ্যেবেলায় ফেরত চলে আসবো। এর আগে আমি মায়াপুর গেছিলাম ক্লাস 9-এ পড়তে, তখন আমাদের স্কুল থেকে এক্সকারশনে আমরা মায়াপুর বেড়াতে গেছিলাম। সেই সময় আমাদের বাড়ি ছিল বহরমপুরে। তো তারপরে এই প্রথমবার আবার যাচ্ছি। তো আপনাদের মধ্যে যদি কেউ কখনো গিয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমার সাথে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আর মায়াপুরে যাওয়ার সম্পূর্ণ জার্নি, আমাদের সকাল থেকে সন্ধ্যেবেলার পুরো প্ল্যান প্রোগ্রাম এবং সবকিছু খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের এই সময়টা মানে 1 থেকে 1.5 বছরের মধ্যে সময়টা ভীষণ স্পেশাল, ভীষণ সুইট। ওদের বলার কত কিছু থাকে, ওদের এক্সপ্রেস করার কত কিছু থাকে, কিন্তু ওরা যেটা শুধু করতে পারে সেটা হচ্ছে ইশারা আর মুখ দিয়ে কয়েকটা শব্দ। মা হয়ে যখন আমি সেটার কিছুটা বুঝতে পারি তখন খুব ভালো লাগে। তো হাতের কাজ শেষ করে উঠতে পারার আগেই তনয়ের স্নান কমপ্লিট। ওকে ওর জামা কাপড়গুলো দিয়ে বাকি ভাজটা কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ব্রেড আর বাটার, তার সাথে থাকছে একটা কলা, ডিম সেদ্ধ আর কয়েকটা খেজুর। লাঞ্চটা আমি ব্রেকফাস্ট বানাতে বানাতেই ওকে প্যাক করে দিচ্ছি। লাঞ্চের মেনুতে আছে ভাত, উচ্ছে আলু ভাজা, আর টক ডাল আছে, চাটনি আছে, আর আছে হচ্ছে সজনে ডাঁটার তরকারি। তবে এটা আমার প্রতিদিনের মেনু না, প্রত্যেক দিনের ব্রেকফাস্ট এবং লাঞ্চের মেনু কিন্তু ডিফারেন্টই হয়। হ্যাঁ, এটা খুব অদ্ভুত ব্যাপার যে যখনই আমি ডেইলি ব্লগ শেয়ার করি এই ব্রেকফাস্টে কিন্তু ব্রেডই দেখতে পান আপনারা। তো কোনোদিন ডালিয়া হয়, কোনোদিন খিচুড়ি হয়, কোনোদিন লুচি তরকারি হয়, কোনোদিন সুজির উপমা হয়। তো এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট হয়। তবে তনয়ের এর মধ্যে থেকে সব থেকে পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে এই ব্রেড বাটার। ছেলের জন্য অলরেডি আমি চিড়ে ভিজিয়ে দিয়েছি, কারণ ছেলে মর্নিং ব্রেকফাস্টে দুধ, চিড়ে, কলা এটা দিয়েই করে থাকে। সো ব্রেকফাস্ট রেডি করার পরে আমি ওর লাঞ্চটাকে প্যাক করে নিচ্ছি। তরকারি বাদে বাকি সবকিছুই প্যাক করে দিতে পারলাম। তরকারিটা এখনো কড়াইতেই আছে, আশা করি ওর খেতে খেতে কমপ্লিট হয়ে যাবে। তনয় পুরোপুরি রেডি, সবার লাস্টের কাজটা থাকে ওর খাওয়া।
খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে দৌড় দেয়। আর তনয় খেতে বসলেই আমার ছেলে যেখানেই থাকুক অমনি দৌড়ে দৌড়ে তার বাবার কাছে আসা চাই এবং বাবার থেকে কিছু না কিছু খাওয়া চাই। ছেলের একটা নতুন স্বভাব হয়েছে, এক জায়গায় বসে সে কিছুতেই খাবে না। প্রথমে মুখে খাবারটা নেবে, তারপর চারিদিকে ঘুরঘুর 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 করে আবার আসবে সেকেন্ড বাইটটা নেওয়ার জন্য। তনয়ের ওদিকে খাওয়া দাওয়া চলছে এবং ওর খেতে খেতে আমি টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। লাস্ট টাইম আনবক্সিং ভিডিওতে আমি এই টেবিল ম্যাটগুলো শেয়ার করেছিলাম। 6টা টেবিল ম্যাটের পিস আই থিঙ্ক 200 টাকা মতো নিয়েছিল। এক সপ্তাহ মতো ইউজ করার পর আপনাদের সাথে আমি এটা রিভিউ শেয়ার করছি। টেবিল ম্যাটগুলো কোয়ালিটি ওকে ওকে, বাট পারপাস সার্ভ করে। এগুলোকে ক্লিন করাও খুব ইজি আর যথেষ্ট বড়, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার বাড়ি থেকে কোনটা যে অ্যামাজন থেকে কেনা না এখন সেটাই খোঁজার বিষয়। প্রায় ছোট ছোট থেকে বড় বড় সব রকমের জিনিসই আমি কিন্তু অ্যামাজন থেকে ইউজ করে থাকি এবং প্রত্যেকটারই ফিডব্যাক অলমোস্ট ভালোই বলতে পারেন। যেমন এই টেবিল কভারটা, তার উপরের প্লাস্টিক কভারটা, এই যেটা দিয়ে আমি মুছছি সেই ওয়াইপটা, এই সবকিছুই কিন্তু অ্যামাজন থেকেই কেনা। আপনাদের মধ্যে যারা টোস্টার ইউজ করেন তাদের জন্য একটা টিপস, টোস্টার ক্লিন করার সময় দেখবেন নিচে এই ধরনের প্লেট থাকে, যেটা ক্লিন করা ভীষণ জরুরি, নইলে নিচে সবসময় গুঁড়ো 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 পড়ে নোংরা হতে পারে। ক্লিনিং এর ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করছে আপনারা কতবার টোস্টারটা ইউজ করেন। মোটামুটি 5 থেকে 6 বার ইউজ করার পরে যদি একবার ক্লিন করে নেন তাহলে খুব ভালো। সো লাস্টের আইটেমটা প্যাক করে এবারে তনয়ের যাওয়ার পালা। ঘড়িতে এখন বাজে প্রায় 10:30টা মতো, আর ও মোটামুটি এই সময়ে ব্যারাকপুর লোকালটা যদি পেয়ে যায় তাহলে 12টার মধ্যে অফিস ঢুকে যাবে। এদিকে আমি ছেলের জন্য নিয়ে নিয়েছি চিড়ে আর কলা, সেটাকে ভালো করে আমি চটকে মেখে নেব আর তার সাথে একটু অ্যাড করে দেবো দুধ। এখানে আমি গরুর দুধটা ইউজ করছি, কিন্তু গরুর দুধ 2 বছরের নিচের বাচ্চাদের একদমই দেবেন না, কোনো খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। এদিকে ছেলের খাওয়ার কমপ্লিট হতে হতেই তনয়েরও বেরোনোর সময় প্রায় হয়ে গেছে। পাপাকে বাই না বলে ছেলে একেবারেই থাকতে পারে না, তাই বেরোনোর সময় পাপাকে বাই বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা বলতে পারেন একটা রোজকার ডেইলি রুটিন, সেই ছোট্টবেলা থেকে চলে আসছে। এই যে ও বেরোলো 10:30টায়, ও ঠিক 12 ঘন্টা পর রাত্রি 10:30টার আগে বাড়ি ঢুকবে না। ততক্ষণ পর্যন্ত আমি আমার ছেলের জন্য আর আমার ছেলে আমার জন্য। সো আজকে যেরকম আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে আমার ব্যালকনি পরিষ্কার। আমি চেষ্টা করি সপ্তাহে একদিন এই ডিপ ক্লিনিংটা করার জন্য। ইনকেস আমি না করতে পারলে 2 সপ্তাহে একবার আমি করি। আসলে আমার ছোট্ট ব্যালকনি, আর ব্যালকনিতে এতগুলো জিনিস আছে যে প্রত্যেকটা জিনিসকে সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়াটা খুব কষ্টকর ব্যাপার। এখানে পিসি একা তো করতে পারে না, পিসিকে আমাকে হেল্প করতে হয় এবং আমরা দুজন মিলেই এই কাজটা করি। আমি এটা দুরকম ভাবে করি, একটা হচ্ছে ঝাড়ু দিয়ে বেসিক পরিষ্কারটা করে নিই এবং তারপরে ছোট ছোট ময়লার জন্য ইউজ করতে হয় আমাকে ভ্যাকুয়াম ক্লিনার। তো আজকে আর ভ্যাকুয়াম ক্লিনার বের করার মতো সময় নেই, তাই জন্য আমি ঝাড়ু দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আপনাদেরকে তো আগেও বলেছি আমার ব্যালকনিতে এতগুলো গাছ, প্রায় 30 থেকে 35টা মতো গাছ আছে ওপর নিচে সব মিলিয়ে, তো সেই জন্য তাদের পাতা টাতা পড়ে ভীষণ নোংরা হয়, তো ডিপ ক্লিনিংটা না করলেই নয়। আমি খুব শখ করে এই গ্রাস ম্যাটটা পেতেছিলাম আমার ফ্ল্যাটে ঢোকার কয়েকদিন পরেই। ইচ্ছে ছিল সন্ধেবেলা এখানে আরো দুটো চেয়ার টেবিল পেতে এই গ্রাস ম্যাটের ওপর বসে স্বামী স্ত্রী মিলে উইকেন্ডে চা খাবো, কিন্তু আমার ইচ্ছে আর ব্যালকনির সাইজ দুটোর কোনো মেল নেই, তাই অগত্যা
চেয়ার টেবিলে না বসে হলেও মাটিতে বসে কিন্তু আমরা অনেকটা সময় এখানে কাটাই। আচ্ছা, এবার আসতে চলেছে সেই সময়টা যেটার উল্লেখ আমি ভিডিওর শুরুতে আপনাদের সাথে করেছিলাম। এই বিশেষ সময়টা যেখানে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা আগে আপনারা কোনো ভিডিওতেই দেখেননি। সেটা হচ্ছে এত সবকিছু কার্যকলাপের মধ্যে ছেলে কিন্তু আমার বিছানায় বসেছিল এবং যেহেতু কিছুক্ষণ আগেই ও পটি করেছিল তার জন্য আমি ওটা ক্লিন করে দিয়েছিলাম অলরেডি। কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না যে তারপরেও এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে ও বিছানায় বসে বসে কি বড় ক্ষতিটাই না আমার করতে চলেছে। আর এদিকে আমি নিরীহ প্রাণী এত কাজ করে এত ভারী ভারী গাছ সরিয়ে মনে মনে যখন আশা করছি যে এইবারে আমার কাজ শেষ, আমি গিয়ে একটু রেস্ট নেব, তখনই এমনটা হওয়ার ছিল। তো এই রাউন্ড জায়গাটায় আমি আপনাদের কি দেখাতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এর বেশি প্রম্পটলি বলা আপনাদেরকে আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। তো বেসিক্যালি ও কি করেছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও অলরেডি পটি করেছে বিছানায়, যেটা কিনা আমি ভিডিও করতে করতেও লক্ষ্য করিনি। কিন্তু পরে কিছুক্ষণ পরে যখন আমি আবার ঘরে ফিরে এলাম ঝাড়টা দেওয়ার পর, তখন আমি দেখলাম গোটা গায়ে হাতে পায়ে সব জায়গায় মেখে ও দাঁড়িয়ে আছে। প্রচন্ড একটা বাজে গন্ধ, এবং সেটা পেয়ে আমি রেকগনাইজ করলাম যে এই কীর্তিটা সে করেছে। আবার সমস্ত চাদর আমাকে খুলে নামাতে হলো এবং যথারীতি আবার ধোয়ার জন্য ভিজিয়ে দিতে হলো। তো শুধু চাদর নয়, যে যে জিনিসগুলোতে ও লাগিয়েছে সেই সব কটা জিনিস আমি ভিজিয়ে দিয়েছি। আরো শুকে শুকে দেখছি যে অন্য কোথাও লেগে আছে কিনা, যদিও আমার আর তো কোথাও চোখে পড়লো না। তো সেই জন্য আবার আমাকে এখন নতুন চাদরটা জাস্ট কালকেই পেতেছিলাম, সেটা তুলে আবার আমাকে এখন বিছানা গোছাতে হচ্ছে। তো এটা হচ্ছে ডাইপার না পরানোর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আবার এটাও ঠিক সবসময় বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখা সম্ভব না, তাদেরকে একটু হলেও ডাইপার ফ্রি টাইম আপনাকে দিতেই হবে। তো ওর এই 1 বছরের লাইফ স্প্যানে এরকম ঘটনা এটা নিয়ে আমার সাথে তৃতীয়বার হলো। এর আগে দুবার হয়েছে, কিন্তু এটা খুব একটা বেশি সময় হয় না, কারণ আমি ঠিক ওর টাইমটাকে বুঝতে পারি যে ও কখন পটি করছে বা কোন টাইমে করে থাকে, তো সেই অনুযায়ী আমি ডাইপার ইউজ করে থাকি। বাট মাঝে মাঝে তো এরকম মানে এক্সেপশনাল কেস হয়েই যায়, তাই না? আর তারপরে বেড়ে যায় মার খাটুনি। ছেলের অলরেডি স্নান টান হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার ঘর দোর গোছানোর কাজ শেষ হলেই আমি ওকে খাওয়াবো। এখন বাজছে প্রায় 1:30টা মতো, আর জামা কাপড় আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি, একটু পরেই আমি সেগুলো কেচে নিয়ে ওকে খাইয়ে দেব। উনি নির্বিকার চিত্তে খেলেই চলেছেন খেলেই চলেছেন, কোনো আইডিয়া নেই যে মাকে কতটা কষ্ট ও এরকম ভাবে দিয়ে থাকে। বাচ্চা হওয়ার পর থেকে আমি কিন্তু প্রথম 6 মাস ক্যালসিয়াম ট্যাবলেট একদমই খাইনি, যেটা আমাকে ডাক্তার কন্টিনিউ করতে বলেছিল। যার জন্য আমার অলরেডি হাত পা ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, নানান ধরনের নানান প্রকারের ব্যথা তো আছেই। তার উপরে ছেলেকে সামলানোর পরেও যখন কোনো রকম এক্সট্রা কাজ করতে হয় একটু খাটনির, তখন আরো বেশি শরীর খারাপ করে। এখন হাড়ে হাড়ে বুঝি যে আমার তখন ওষুধ খাওয়াটা কতটা জরুরি ছিল। কিন্তু আমি একা নেই, ওই যে আমার জন্য ছেলে এবং ছেলের জন্য আমি। ও সারাক্ষণ আমাকে সঙ্গ দেয় আমি যে কাজই করি না কেন। তো আমি যখন কাছাকাছি করছিলাম ও কনস্ট্যান্টলি আমার পিঠের কাছে দাঁড়িয়েছিল এরকম ভাবে আর আমার সাথে কথা বলতে থাকতো। চৈত্র মাসে এত গরমটা মানে প্রত্যেক বাড়ি এরকমই হয়। এই গরমের মধ্যে যে কোনো কাজ করা, মানে যারা বাইরে কাজ করে তাদের কতখানি কষ্ট হয় আমি বাড়িতে থেকেও কিন্তু সেটা বুঝতে পারি। তো বেসিক্যালি চাদর টাদর মেলতে কোনো কিছুতেই আমাদেরকে ছাদেই যেতে হয়, কিন্তু আজকে আর সেটা সম্ভব না, তাই জন্য আমাকে ঘরের মধ্যেই মেলতে হচ্ছে। এখানে আপনারা হয়তো ভিডিওটা দেখেও বুঝতে পারছেন যে আমার হাতের মধ্যে এতটুকু জোর নেই যে আমি ভালো করে চিপতে পারছি, সেটাও সম্ভব হচ্ছে না আমার জন্য, কারণ আমার অলরেডি দুটো রিস্টেও ব্যথা। তো যাই হোক, দুঃখ ব্যথা রোগ ব্যাধি এসব তো লেগেই আছে, কিন্তু মানুষের কাজ তো থেমে থাকার না, সেটা করে যেতেই হয়। তো আমি আর ছাদে গেলাম না, 1:45 মতো বাজে, আমি কিন্তু জামা কাপড়টা ব্যালকনিতেই মেলে দিলাম। আমার ব্যালকনিটা ওয়েস্ট ফেসিং, তাই জন্য যথেষ্ট রোদ আসে এখানে, আশা করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
তো এখন বাজে হচ্ছে 1:45 মতো। আর এই ঘরটা আমার মানে স্টাডি রুমটাও আমি ভালো করে একবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলেই আমার অলমোস্ট হাতের কাজ শেষ হয়ে যাবে এবং এরপরে আমি চলে যাব ছেলেকে খাওয়াতে। ইউজুয়ালি আমি ছেলেকে 1টার মধ্যে খাইয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু যেদিন হাতের কাজ বেশি হয়ে যায় সেদিন স্বভাবতই একটু দেরি হয়ে যায়। বাট কোনো অসুবিধা নেই, কেননা ও সকালের বেলায় 10:30টার সময় খেয়েছে এবং 3-3.5 ঘন্টার আগে ওর একদমই খিদে পায় না। তো এই টাইমটা একদম ঠিক আছে, যাই খাবার দেবো না কেন ও কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। লাঞ্চের মধ্যে ও কিন্তু অলমোস্ট সেটাই খায় যেটা আমরা সবাই খাই, ডাল ভাত তরকারি মাছ মাংস, রোজ আমাদের যেরকম খাবার হয় ও কিন্তু সেটাই খায়। ভাতের পরিমাণটা ডিপেন্ড করে যে ও ইউজুয়ালি যতটা খায় তারপর থেকে আমি 1 চামচ করে বাড়িয়ে কিছুদিন পর পর চেক করি যে ওই ভাতটা খেতে সক্ষম কিনা। যদি আমি দেখি যে হ্যাঁ ও আরামসে খেয়ে নিচ্ছে, তখন আমি ওটাকেই কন্টিনিউ করে দিই। তো আমার বেঞ্চমার্ক সেট হয়ে যায় যে লাস্ট যে 1 চামচ বাড়িয়েছি সেটাও খায় কি খায় না তার উপরে। তো এখনো ওর দাঁত ওঠেনি, ওর 1 বছর 2 মাস বয়স, তাই আমি আরেকটু ভালো করে আমাকে চটকেই ওকে খাবার দিতে হয়। আর আজকে আমি ওকে খেতে দিচ্ছি ডাল দিয়ে, একটুখানি চাটনি দেব, কুমড়ো ভাজা দেব, আর ওকে দেব হচ্ছে বাঁধাকপির তরকারি। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, আমার ছেলে তিতো এবং টক দুটোর মধ্যে কোনোটাই একদম পছন্দ করে না, খেতেও পারে না। কারণ আমি যখনই ওকে একটু হলেও উচ্ছে ভাজা দিয়েছি ও কিন্তু বক করে ফেলেও দিয়েছে, আর চাটনি দিলেও সেম জিনিসটাই করে। কিন্তু হ্যাঁ, চাটনিটাকে যদি আমি ডালের সাথে মিক্স করে খাইয়ে দিই অতটা বুঝতে পারে না, ভালো করে খেয়ে নেয়। ওর সত্যিই খুব খিদে পেয়েছিল আর খুব অল্প সময়ের মধ্যে ও পুরো ভাতটাকে শেষ করে দিল। তো খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ, এবার তার হচ্ছে ওষুধ খাওয়ার পালা। কদিন আগে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওর দাঁত উঠছিল না বলে আমি একটু চিন্তাতেই ছিলাম। তো ডাক্তার আমাকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে বলেছে 2 মাসের জন্য। ওষুধ খাওয়ানোটা এত কষ্টকর, কারণ ওষুধ সে কিছুতেই খেতে চায় না, কিন্তু ওষুধ তো খেতেই হবে। অ্যাকচুয়ালি ও অনেকটাই মায়ের মতো হয়েছে। আমি সব সময় ভাবি যে ও কেন মায়ের মতো হলো, ওর বাবার মতো শান্তশিষ্ট হলে পারতো। তো ওষুধ টষুধ খাইয়ে এখন আমি ওকে ঘুম পাড়াবো, যতক্ষণ না আমি ওকে কোলে নিয়ে ঘুম পাড়াই ও কিন্তু ঘুমোতে চায় না। আজকের এই ব্যস্ত শুক্রবারের সকালটা আপনাদের সাথে আমার এই পর্যন্তই ছিল। আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন বিষয়, নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার। ছেলেকে একটু ঘুম পাড়িয়ে আমিও একটু খেয়ে নেব, আর তারপরে আমিও একটু ঘুমিয়ে পড়বো। যদিও ভাবি তাই, কিন্তু ঘুম তো হয় না, কারণ আমি যতক্ষণে ঘুমোতে যাই ছেলেও ঘুম থেকে উঠে পড়ে। এই মাদারহুডের জার্নিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, সব থেকে বেশি যেটা শিখিয়েছে সেটা হচ্ছে অপেক্ষা। আর তাই আমি আজও আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনাদের ভালোবাসা পাওয়ার আশায়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু সময় পেলে দেখতে থাকবেন সুখী গৃহিণী। টিল দেন, টাটা।